আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। -2 এর দ্রব্যসন্ধি করে লাভ হবে না বলেন ইশরাক হোসেন। এদিকে ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলছেন মান্না। জানাবো বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচার করছে বলছেন রুজবে। বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূস্বর্গ বলছেন কাদের গনি চৌধুরী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। -2 এ দ্রব্যসন্ধি করে লাভ হবে না বললেন ইশরাক হোসেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, -2 এর দ্রব্যসন্ধি করে কোনো লাভ হবে না। বাংলাদেশের সচেতন জনতা এমন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কাউকেই যেতে দেবে না। তিনি বলেন, জুলাই আগস্টের গণহত্যার প্রধান নির্দেশক দাতা শেখ হাসিনা কিভাবে কার সহায়তায় দেশ থেকে পালিয়ে গেলেন, এই প্রশ্ন আমাদের তুলতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দুটি: গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা ও নির্বাচন সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। গতকাল শনিবার এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রশ্ন, বর্তমান সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? ইশরাক হোসেন, অন্তর্বর্তী সরকার দেশকে ধ্বংসস্তূপ রূপে পেয়েছে। সেই পরিস্থিতিতে আমাদের প্রত্যাশাও ছিল অনেক। এসব প্রত্যাশার আংশিক পূরণ হয়েছে। কিছু কিছু জায়গায় তারা আরো ভালো করতে পারতো, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো শক্ত হাতে নিয়ন্ত্রণ এবং যেসব ষড়যন্ত্র চলছে সেগুলো আরো ভালোভাবে প্রতিহত করা উচিত ছিল। যারা গণহত্যা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা এবং তাদের শাস্তি নিশ্চিত করতে পারলে ভালো হতো। দেশের মধ্যে যারা এখনো আত্মগোপনে রয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকার আরো কঠোর হতে পারত। বর্তমান সরকারের মূল দায়িত্ব এখন দুইটি: গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদের হাতে ক্ষমতা তুলে দেওয়া, যাতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। এজন্য নির্বাচনী রোডম্যাপ জনগণের সামনে খোলাসা করতে হবে। এতে দেশ নির্বাচনী আমেজের মধ্যে ঢুকে পড়বে। প্রশ্ন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আপনার অভিমত কি? ইশরাক হোসেন, সরকার কিন্তু এক প্রকার নির্বাচনী রোডম্যাপ দিয়েই দিয়েছে। সরকার বলেছে 3 মাসের মধ্যে 10টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা হবে। সেই হিসেবে ডিসেম্বরের 3 মাস শেষ হবে। প্রতিবেদন পাওয়ার পর ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন। এটাও তো একটা টাইম ফ্রেম। প্রশ্ন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি উঠেছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? ইশরাক হোসেন, শেখ হাসিনা তো একজন অপরাধী, পালিয়ে যখন গিয়েছেন এখন তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টা অন্তর্বর্তী সরকারকে নিতে হবে, অথবা আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদের সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। এতগুলো খুন করে কেউ পালিয়ে যাবে, এটা হতে পারে না। প্রশ্ন, সাম্প্রতিক রাজনীতিতে খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে -2 প্রসঙ্গ বেশ আলোচিত। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? ইশরাক হোসেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ যদি হাসিনার মতো স্বৈরাচারকে তাড়িয়ে দিতে পারে তাহলে বিরাজনীতিকরণের মধ্য দিয়ে দেশকে অগণতান্ত্রিক পন্থায় নিয়ে যাবে। এমন দ্রব্যসন্ধি করে লাভ নেই। বাংলাদেশের মানুষ এখন অত্যন্ত ঐক্যবদ্ধ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমরা এই লড়াই করেছি, যার চূড়ান্ত ফলাফল আমরা জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে পেয়েছি। প্রশ্ন, আগামী সংসদ নির্বাচনের জন্য আপনি কতটা প্রস্তুত? ইশরাক হোসেন, আমি সবসময় প্রস্তুত। বিএনপির একটি নির্বাচন কেন্দ্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা নির্বাচনের জন্য সর্বদা প্রস্তুত থাকি। 1 সপ্তাহের নোটিশে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের জন্য কঠিন বিষয় নয়। প্রশ্ন, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এমন দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে, এ বিষয়ে আপনার মতামত কি? ইশরাক হোসেন, এ বিষয়ে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে আওয়ামী লীগের যেসব নেতা জড়িত ছিলেন তাদের বিচার না হওয়া পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নই ওঠে না। প্রথমে তাদের বিচার হতে হবে, শাস্তি কার্যকর করতে হবে এবং দল হিসেবে আওয়ামী লীগের অভিযুক্ত কিনা এ বিষয়ে আন্তর্জাতিক আইন কি বলে, যেমন হিটলার ও মুসোলিনির পার্টির সঙ্গে কি হয়েছে, সেই প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তত শুনানি হতে পারে। তারপর আদালতেই রায় দেবেন আওয়ামী লীগ নির্বাচন করার যোগ্য কিনা। প্রশ্ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন আগামী সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হতে চলেছে। আপনার মতে এই চ্যালেঞ্জ কি? ইশরাক হোসেন, চ্যালেঞ্জিং এই কারণে যে জনগণ এই নির্বাচনে ভোট দিতে পারবে। বিএনপির প্রতি জনগণের যে আস্থা আছে সেটা ধরনের রাখার
সেটা ধরে রাখার চ্যালেঞ্জ আছে, কারণ বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যেখানে বিএনপি সাংগঠনিক কার্যক্রম খুঁজে পাওয়া যাবে না। অনেক সময় দেখা যায় কেন্দ্রীয়ভাবে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, দলের বাইরে থেকেও বিভিন্ন অপশক্তির দলের ভেতর ঢুকে দলের দুর্নাম করার চেষ্টা করে থাকে। এই বিষয়গুলো মাথায় রেখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরেছেন এবং আমাদের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা এবং বার্তা দিচ্ছেন। প্রশ্ন: 5 আগস্টের পর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিরুদ্ধে দখল বাণিজ্য সহ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি কিভাবে দেখেন? ইশাক হোসেন: বিভিন্নভাবে কিছু চাঁদাবাজি কম অথবা বেশি বাংলাদেশের সব আমলেই ছিল। গত 15 বছরে আওয়ামী লীগ চাঁদাবাজি বিষয়টিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। পেশির শক্তি ব্যবহার করে তারা একচ্ছত্র আধিপত্য কায়েম করছে, পুরো সিস্টেমটাকে নষ্ট করে ফেলেছে। 5 আগস্ট যখন আওয়ামী লীগ হঠাৎ করে হারিয়ে গেল, তখন সেখানে একটা শূন্যতা তৈরি হয়। এই সুযোগে অনেকেই ঢুকে পড়ে। বিএনপির নেতাকর্মীদের চেয়ে এখানে সিস্টেমটাই বেশি দায়ী। আগামী সরকারগুলোকে বাজার, পরিবহন এবং এমন আরো যেসব চাঁদাবাজির ক্ষেত্র রয়েছে সেগুলো বন্ধ করতে হবে। ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলছেন মান্না। অন্তর্বর্তীকালীন সরকারের কেউই নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপের কথা বলছেন না, অথচ ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কোনো রোডম্যাপের কথা বলছেন না। আমি প্রধান একটা বলে আসিফ নজরুল সাখাওয়াত সাহেব, আর একটা বলে যথাযথ সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন। ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। ট্রানজেকশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি যখন বলি তখন একটা রোডম্যাপ দিতে হবে। অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানুষের চেতনার যে উন্মেষ আমরা দেখেছি তা অভূতপূর্ব, তবে সেই অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। সংস্কারের এখন কি পরিস্থিতি? 4 মাসে সংস্কার কতটুকু এগিয়েছে আমি দেখি না। সংস্কার মানে গুণগত রূপান্তর, সামনে যে সময় আছে তাতে কতটুকু করবেন? বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচার করছে বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে অসংখ্য মুসলমান খ্রিস্টান নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাতে বাংলাদেশ কোনো মাথা ঘামায় না। অথচ দেশের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রবিরোধী কাজের জন্য সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারে প্রতিবেশী দেশ ভারত তুলকালাম কাণ্ড করছে। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচার লিপ্ত রয়েছে। ভারত বাংলাদেশ নিয়ে দিনরাত ডাহা মিথ্যা কথা প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত। বাংলাদেশের জনগণ যে সরকার চায় ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করে এসব পণ্য উৎপাদন আমাদের দেশ করতে পারবে না। বিএনপির এই নেতা আরো বলেন, তারা ভারত হয়তো মনে করেছে তারা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর কোনো দেশ থেকে এসব পণ্য আনতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তিনি আরো বলেন, অন্যের জন্য গর্ত খুলে যে সেই গর্তেই পড়তে হয় তার প্রমাণ শেখ হাসিনা। তিনি আপসহীন নেতৃত্ব বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দী রেখেছিলেন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ছাত্র জনতা হত্যার দায় নিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তিনি ভেবেছিলেন তার প্রভু ভারত সরকার তাকে টিকিয়ে রাখবেন, কিন্তু পারেননি। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের শহীদ এবং আহতদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের অবদানের কথা স্মরণ করতে তাদের নামে স্থাপনা ও সড়কের নামকরণ করতে হবে। বিএনপি জনগণের দল। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। পরে আহত ও নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত বলছেন তারেক রহমান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কঠোর রক্ষণশীল পারিবারিক পরিবেশ বেড়ে ওঠা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন এদেশের নারী জাগরণের অগ্রদূত। তিনি তার নিজ জীবনের বাস্তবতার মধ্যে উপলব্ধি করেছিলেন সমাজে নারীর পশ্চিম পদ অবস্থান, উপলব্ধি করেছিলেন শিক্ষাই নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রধান অবলম্বন। তার জীবন সংগ্রামের লক্ষ্যই ছিল নারী শিক্ষার বিস্তার মধ্য দিয়ে নারী মুক্তি। বিশেষভাবে পিছিয়ে পড়া এদেশের মুসলিম নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিনি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন। আর নারী মুক্তির বাহিনী বহন করতে গিয়ে তাকে সমাজের রক্ষণশীলদের প্রচন্ড আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল। তার সত্ত্বেও তিনি ছিলেন
কর্তব্য কর্মে অদম্য ও অবিচল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বেগম রোকেয়া তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হানেন। সংসার, সমাজ ও অর্থনীতি জীবনের এই তিনটি ক্ষেত্রে নারীকে স্বায়ত্তশাসিত ও আত্মমর্যাদাশীল হতে তিনি গভীরভাবে উদ্ধৃত করেছিলেন। আর এজন্য তিনি বিশ্বাস করতেন, নারীকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া নারী সমাজকে স্বাবলম্বী করতে তিনি সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন শত বাধা সত্ত্বেও। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূস্বর্গ বলছেন কাদের গনি চৌধুরী। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূস্বর্গ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূস্বর্গ। অবমাহন কাল থেকে বাংলাদেশে হাতে হাতে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে দেশের অপমেয় জনতা, যেখানে নেই কোনো হিন্দু মুসলিম দ্বন্দ্ব, নেই কোনো জাতি ধর্মের বিদ্বেষ। তিনি বলেন, সামাজিক মহাস্তাব এতই মধুর যে সবাই এখানে এক পরিবারের মতো আছে। আমাদের ঈদে তারা আসে, তাদের পুজো পার্বণে আমরা যাই। একাডা থেকে আজানের ধ্বনি শুনে মুসলিম যাচ্ছে মসজিদে, প্রার্থনার সময় হয়ে গেছে বলে খ্রিস্টান যাচ্ছে গির্জায়, কিন্তু হিন্দু যাচ্ছে মন্দিরে পুজো দিতে, আর বৌদ্ধগণ যাচ্ছে তাদের প্রার্থনা গৃহ প্যাগোডায়। সাম্প্রতিক সম্প্রীতির এমন নিদর্শন দুনিয়ার ইতিহাসে বিরল। তাদের গনি চৌধুরী বলেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে দেশ স্বাধীন করেছে। এদেশের মালিক আমরা সবাই, কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে সহ্য করতে পারছে না একটি স্বার্থন্বেষী মহল। তারা বারবার চেয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে, কিন্তু এদেশের সচেতন মানুষ বারবার তাদের হীন প্রচেষ্টাকে বেস্তে দিয়েছে, তবে সমূলে উৎপাটন করা সম্ভব হয়নি। গত 5 আগস্ট ছাত্র গণহত্যাকারী হাসিনা সরকার পতনের পর উনি যখন দেশ ছেড়ে পালায়ন করেন, তখন তার চেলা চামুন্ডারা এদেশে বসে সংখ্যালঘু কার্ড খেলার নীল নকশা আঁকতে থাকে এবং দেশকে অস্থিতিশীল করে ছাত্র জনতার এক মহাবিপ্লবীকে নাশাত করার উদ্দেশ্যে তথাকথিত প্রতি বিপ্লবের নামে নৈরাজ্য সৃষ্টি করতে থাকে। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা হিন্দুদের মন্দিরগুলোকে টার্গেট করে, কিন্তু ছাত্র জনতা তাদের এই ষড়যন্ত্রকেও রুখে দিয়েছে। এখন তারা ভারতকে ব্যবহার করছে। ভারতের গণমাধ্যম এখন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছে। সাংবাদিকদের এই নেতা বলেন, আমরা যারা যখন পেটান আমাদের সন্তানদের হত্যা করেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হয় আর মার খেয়ে হয়ে যান সংখ্যালঘু, এটা তো মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ভারত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে অথচ তারা বাবরি মসজিদ গুড়িয়ে দিয়ে রাম মন্দির বানায়, মানবতার কথা বলে অথচ ফেলানীদের হত্যা করে কাঁটাতারের লাশ ঝুলিয়ে রাখে, দেশের শান্তি বিনষ্ট করতে পতিত স্বৈরাচার দেশের বাইরে বসে অব্যাহত ষড়যন্ত্র করে যাচ্ছে। এখন তাদের টার্গেট সাম্প্রদায়িক সম্পর্ক নষ্ট করা। যুগ যুগ ধরে দেশের মধ্যে যে সম্প্রীতির সেতুবন্ধন, তা যেন কোনো ষড়যন্ত্রে ফাটল ধরাতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। ভারতে হাসিনাকে মহাস্বৈরাচারী বানানোর মূল কারিগরি তাদের গনি চৌধুরী বলেন, ভারতের দাসত্ব করার জন্য দেশে স্বাধীন হয়নি, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজন। আগ্রাসী ভারতকেও রুখে দিতে পারবে লড়াকু বাঙালি। ভারতীয় বিশ্বের মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক দেশ। তারা নিজেদের দেশে সংখ্যালঘুদের অত্যাচার নিপীড়ন করে, তাদের কোনো অধিকার নেই আমাদের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।